সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার, আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আজকে চলে এসেছি নতুন একটা অধ্যায়, নতুন একটা অংশ নিয়ে আলোচনা করবার জন্য। নতুন অধ্যায় বলাটা ভুল হবে, নতুন অংশ, নতুন টপিক সম্পর্কে আলোচনা করবার জন্য আমরা আজকে আবার চলে এসেছি। আচ্ছা, আমরা যে অংশ কয়েকদিন ধরে আলোচনা করছি এবং পূর্বের ক্লাসেও আলোচনা করেছি, সেটা সবাই মোটামুটি বুঝতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, খুব ভালো লাগলো শুনে, সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। ঠিক আছে, তো আমি শুরুতেই তোমাদেরকে পূর্বের দিনে যে প্রশ্নগুলো বলেছিলাম, এইগুলো তোমরা বাড়ি থেকে সবাই খুব ভালোভাবে একটু পড়ে আসবে তোমাদের পাঠ্যপুস্তক থেকে, তাহলেই তোমাদের উত্তরগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পরবর্তীতে তোমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না, তাই না? বলেছিলাম তো, তোমরা যদি পাঠ্যপুস্তক না পড়ো তাহলে কিন্তু তোমাদের ঠিক কোন জায়গাটায় ঘাটতি রয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে না। যে যারা পড়ছে না তারা ভাবছে আমার কোনো সমস্যাই নেই, যারা কিছু প্রশ্ন, অল্প দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তাদেরকে দেখে বোঝা যায় তারা অন্তত বইটা একবার কিংবা দুবার হলেও একটু পড়ার চেষ্টা করেছে বা পড়েছে। আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম উত্তর আমেরিকা মহাদেশে, আমরা আলোচনা করছি কয়েকদিন ধরে, তাই তো? তো এই উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে, অর্থাৎ কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি এবং পূর্বের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করেছিলাম। আর তার সাথে ছিল উত্তর আমেরিকা মহাদেশের যে প্রধান এবং গুরুত্বপূর্ণ নদীগুলো ছিল, সেই নদীগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যে ওই নির্দিষ্ট নদীর উৎস কোথায়, মোহনা কোথায়, উপনদী কোথায় এবং তার বিশেষ বৈশিষ্ট্য, আমরা এই সবগুলোই কিন্তু আলোচনা করেছি। এবং তার সাথে সাথে যে পৃথিবী বিখ্যাত গিরিখাত, যেটাকে কলোরাডো নদীর প্রবাহপথে গড়ে উঠেছে গ্র্যান্ড ক্যানিয়ন, সেই সম্পর্কেও আলাদাভাবে আমরা আলোচনা কিন্তু করেছি। আমি শুরুতেই তোমাদের এই গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে এই গ্র্যান্ড ক্যানিয়ন জিনিসটা কি, একটু বলো তো আমাকে। বা এই গ্র্যান্ড ক্যানিয়ন জিনিসটা কিভাবে গড়ে উঠেছে সেটা তোমরা কেউ বলতে পারবে কি? আচ্ছা, তুমি বলো দেখি। হ্যাঁ, কলোরাডো নদীর প্রবাহপথে, সুদীর্ঘ প্রবাহপথে এই ক্যানিয়নটি গড়ে উঠেছে। হ্যাঁ, একদম ঠিক বলছো, বলো। আচ্ছা, তোমাদের বন্ধু যেটা বলেছে একদম সঠিক বলেছে, তাও আমি আরেকটু বলে দিই। এই কলোরাডো নদীর বেশিরভাগ অংশ প্রবাহিত হয়েছে শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে, তাই তো? উষ্ণ এবং শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং তার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কম মানে নদীতে জলপ্রবাহের পরিমাণও অনেকটাই কম। যেহেতু নদীতে জলপ্রবাহের পরিমাণ অনেকটাই কম, তাই নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা কিন্তু নিম্নক্ষয় বেশি হচ্ছে। নিম্নক্ষয় হওয়ার জন্য কোনো কোনো অংশে নদী অত্যাধিক বেশি খাড়াই গভীর গিরিখাত তৈরি হয়েছে, যা পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত, তাই না? আচ্ছা বলো তো, এই যে গ্র্যান্ড ক্যানিয়ন বললাম, এই গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য কতটা, অর্থাৎ প্রায় কতটা অঞ্চল জুড়ে এটা বিস্তৃত হয়েছে? তোমাদেরকে জানিয়েছিলাম কতটা অঞ্চল জুড়ে। এটি প্রায়, হ্যাঁ একদম ঠিক বলেছে, 446 কিলোমিটার। একটুখানি অংশ কিন্তু নয়, প্রায় 446 কিলোমিটার অংশ জুড়ে। আমি পূর্বের দিন তোমাদের ছবি দেখিয়েছিলাম যে কেমন সংকীর্ণ গিরিখাত, সেই গভীর গিরিখাত, যেটা 446 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এবং এই নদীতে, কোন নদীতে?
কলোরাডো নদীতে। এই যে কলোরাডো নদীতে এই যে ক্যানিয়ন গড়ে উঠেছে, এর সর্বোচ্চ গভীরতা কত? 1.6 কিলোমিটার বা 1600 মিটার আমরা বলতে পারবো। এবং এইটা মাথায় রাখতে হবে, এই 1600 মিটার গভীরতা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সমগ্র নদীর প্রবাহপথ জুড়ে তৈরি হয়নি, কিছু কিছু অংশে গড়ে উঠেছে, তার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ গভীরতা। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো, তোমরা দেখেছো যে নায়াগ্রা জলপ্রপাত তোমাদের ছবি দেখিয়েছি আমি, তাই না? দেখেছো মানে আমি ছবি দেখার কথাই বলছি, সামনাসামনি তো আমরা কেউই দেখিনি। কেউ কি দেখেছো? না, কেউ দেখেনি, আমারও দেখার সৌভাগ্য হয়নি। আচ্ছা, তো এই নায়াগ্রা জলপ্রপাত অপূর্ব অসাধারণ একটা জলপ্রপাত, এটাও পৃথিবী বিখ্যাত একটা জলপ্রপাত। এখানেও কিন্তু সারা বছর সারা পৃথিবী থেকে প্রচুর পর্যটক এই স্থানে ভিড় জমান এই সুন্দর জলপ্রপাতকে নিজে চোখে চাক্ষুষ করবার জন্য। তো এই যে নায়াগ্রা জলপ্রপাত, বলো তো এইটা কোন নদীর প্রবাহপথে সৃষ্টি হয়েছে? এটা গড়ে উঠেছে সেন্ট লরেন্স নদীর প্রবাহপথে। একদম সঠিক বলেছ। আচ্ছা, এই সেন্ট লরেন্স নদী যেটা তোমরা বললে, বলো তো এই সেন্ট লরেন্স নদীটি এর উৎসস্থল কোথায়? হ্যাঁ, আমি হিন্টস দিচ্ছি, এটা একটি হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, যে আমরা পঞ্চহ্রদের কথা বলেছিলাম। পঞ্চহ্রদটা কি একটু কেউ বলো দেখি? সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি আর অন্টারিও। এই যে শেষ যে লেক বা হ্রদ, এই অন্টারিও হ্রদ কিন্তু সেন্ট লরেন্স নদীর উৎপত্তি স্থল। মোহনা কোথায় হয়েছে, অর্থাৎ কোথায় গিয়ে মিশেছে এই সেন্ট লরেন্স নদী? এটা গিয়ে মিশেছে আটলান্টিক মহাসাগরে, তাই তো? হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে গিয়ে এই সেন্ট লরেন্স নদী কিন্তু মিশে গেছে। আচ্ছা, এবার আমাকে বলো, এই উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? মিসিসিপি। শুধু কি মিসিসিপি নদী আমরা বলবো? বলবো না, তাহলে কি বলবো আমরা? মিসিসিপি মিসৌরি নদী। দুটো নদীর নাম একত্রে আমাকে বলতে হবে। এবং এখানেও তোমাদের মনে রাখতে হবে, মিসৌরি নদী কিন্তু এই মিসিসিপি নদীর একটা অন্যতম প্রধান উপনদী, যেটা অন্য কোনো উৎস থেকে সৃষ্টি হয়ে প্রধান নদী মিসিসিপির সাথে এসে মিলিত হয়েছে, তাই না? তো তারপরে মিলিত প্রবাহের পথে তারপরে একসঙ্গে নাম হয়েছে মিসিসিপি মিসৌরি নদী। এটা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আচ্ছা, এই নদীটির মোহনা কোথায় বা কোথায় গিয়ে মিশেছে? এটা গিয়ে মিশেছে বা পতিত হয়েছে মেক্সিকো উপসাগরে গিয়ে, তাই তো? মেক্সিকো উপসাগরে এটা পতিত হয়েছে। আচ্ছা, আরও একটি নদী, তার নাম হচ্ছে ম্যাকেঞ্জি নদী। আচ্ছা, আমরা মিসিসিপি মিসৌরি নদীর দৈর্ঘ্যটা জানা হলো না, দেখি কার মনে আছে, দেখি কি। যে আমরা তো বললাম, বারবার আলোচনা করবার সময় বলেছি বা এখনো বললাম, যে এটা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। তো এর দৈর্ঘ্যটা কত? এর দৈর্ঘ্য হচ্ছে 6270 কিলোমিটার। একদম ঠিক বলেছ, তার মানে তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে গেলে। ঠিক আছে, 6270 কিলোমিটার। আচ্ছা, ম্যাকেঞ্জি নদী যেটা বলছিলাম, এই ম্যাকেঞ্জি নদীর যেটা উৎপত্তি স্থল আর দৈর্ঘ্য কত কে বলতে পারবে? এই ম্যাকেঞ্জি নদীর দৈর্ঘ্য হচ্ছে 4241 কিলোমিটার এবং এটা উৎস হয়েছে আথাবাস্কা হ্রদ থেকে আর পতিত হয়েছে বিউফোর্ট সাগরে গিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই নদীর একটা বৈশিষ্ট্য বলো তো দেখি, কে বলতে পারে? হ্যাঁ, এই ম্যাকেঞ্জি নদী। এই ম্যাকেঞ্জি নদীর বৈশিষ্ট্য, হ্যাঁ ও ঠিকই বলেছে,
শীতকালে এই নদীটি নৌ চলাচলের যোগ্য থাকে না। আচ্ছা, কেন বলো তো শীতকালে নৌ চলাচল করা যায় না? কারণ এই নদী বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত থাকে, তাই না? তাহলে যদি বরফ দ্বারা আবৃত থাকে তাহলে নৌ চলাচল করা সত্যিই তো সম্ভবপর হবে না। কখন চলে এখানে নৌ চলাচল, নৌকা বা স্টিমার? গ্রীষ্মকালে চলে, যখন বরফগুলো সম্পূর্ণভাবে গলে যায় এবং জলের প্রবাহ পথটা খুব স্বাভাবিক গতিতে লক্ষ্য করা যায়, তখন কিন্তু এই ম্যাকেঞ্জি নদীতে জলের প্রবাহ বা লক্ষ্য করা যায় বলেই সেখানে নৌকা বা স্টিমার চালানো যায়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটু আমাকে বলো যে আমরা যে পূর্বের উচ্চভূমি যে ভূপ্রকৃতি আলোচনা করেছি, সেই পূর্বের উচ্চভূমির সর্বোচ্চ স্থানের নাম কি? হ্যাঁ, অ্যাপালেশিয়ান তো পার্বত্য অঞ্চল, অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলের মধ্যে মাউন্ট মিশেল, ঠিক আছে? মাউন্ট মিশেল হচ্ছে এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ এবং যার উচ্চতা হচ্ছে 2037 মিটার। আচ্ছা বলো তো, এই পূর্ব দিকের উচ্চভূমি এটি নবীন ভঙ্গিল পর্বতমালার অংশ না প্রাচীন ভঙ্গিল পর্বতমালার অংশ? একদম ঠিক বলেছো, এটা একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার অংশ। কি করে বুঝলাম এটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালার অংশ? হ্যাঁ, কারণ এটা কিন্তু একটা পার্বত্য অঞ্চল ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক কার্যাবলীর কারণে এখানটার প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে কি হলো, এখানকার উচ্চভূমি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম সমভূমি বা কোথাও নিচু মালভূমিতে কিন্তু পরিণত হয়েছে। তো ধীরে ধীরে ক্ষয় পাওয়ার জন্য এই অংশের গড় উচ্চতা কত হয়েছে? ধীরে ধীরে ক্ষয় পাওয়ার জন্য এখানকার গড় উচ্চতা দাঁড়িয়েছে 2000 মিটারের কম বা বেশি, মানে গড়পড়তা আমরা 2000 মিটার বলতেই পারি এই পূর্বের উচ্চভূমির গড় উচ্চতা। ঠিক আছে? আচ্ছা, আরও একটি যে ভূপ্রকৃতি অংশ যেটা কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি আমরা বলছিলাম, লরেন্সীয় নদীর অববাহিকাটাই হচ্ছে লরেন্সীয় উচ্চভূমি, কারণ এই লরেন্সীয় নদীকে কেন্দ্র করেই এটা বা পার্শ্ববর্তী অঞ্চলে এটা গড়ে উঠেছে। আচ্ছা, এই যে কানাডীয় শিল্ড অঞ্চল বা লরেন্সীয় উচ্চভূমি, এটা কোন উপসাগরকে বেষ্টন করে গড়ে উঠেছে বলতো? হাডসন উপসাগরকে বেষ্টন করে এটি গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে আজকে আর আমি প্রশ্নোত্তর পর্বটা বেশি দীর্ঘায়িত করব না, কারণ আজকে আমাদের আজকে নির্দিষ্ট দিনের যে অংশ নিয়ে আমরা আলোচনা করব বলেছি সেই অংশটাও আমাদেরকে আলোচনা করতে হবে। এবার আমরা আজকের যে আলোচনা করব সেই অংশে এবার ফিরে আসি। ঠিক আছে? আচ্ছা, এইখানে বলো তো, আমি যে দুটো ছবি তোমাদের সামনে দেখাচ্ছি, এই দুটো ছবি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এই দুটো ছবি দেখে তোমাদের মনে হচ্ছে দুটোই বরফাবৃত অঞ্চল, কারণ একটাতে পোলার বিয়ার বা মেরু ভাল্লুক যেগুলো আমরা বলি, আর তার সাথে পেঙ্গুইনের একটা দল, বিচ্ছিন্নভাবে পেঙ্গুইন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই না? দেখতে পাচ্ছি। তো দেখে আমরা এইটুকু বুঝতে পারছি যে এই অংশের বা এই অঞ্চলগুলো বেশিরভাগ সময় কি থাকে, বরফ দ্বারা ঢাকা থাকে বছরের বেশিরভাগ সময়, কারণ এত বরফের পুরু স্তর জমেছে, মানে আমরা কিন্তু এটাকে ধরে নিতেই পারি। ঠিক আছে? তো এই যে বরফের স্তর, এটা কি নির্দিষ্ট একটা কিংবা দুটো বছরে কি লক্ষ্য করা যায় যেখানে বরফ সবসময় পড়ে? তুষারপাত লক্ষ্য করা যায় যেখানে অক্ষাংশগত কারণে, অর্থাৎ যেখানে অক্ষাংশ উচ্চ অক্ষাংশ অঞ্চলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কম, তাই না?
কমে যাওয়ার জন্য কি হচ্ছে, সেখানে তাপমাত্রাও কমে যাচ্ছে, তাপমাত্রা কম, তাই জন্য সেখানটাতে তুষারপাত লক্ষ্য করা যায়, তাই না? তো এই যে অংশটা আমরা বুঝতে পারছি যে এটা একটা বরফাবৃত অঞ্চল। কিভাবে বুঝলাম? কারণ দীর্ঘদিন ধরে এই যে অঞ্চল, এই অঞ্চলের আবহাওয়াটাকে আমরা পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে এই সিদ্ধান্তে আসা গেছে যে এটা বরফাবৃত অঞ্চল, জলবায়ু অঞ্চল, একটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চল। যে নির্দিষ্ট জলবায়ু অঞ্চল আমাদের এই সমভূমি অঞ্চল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল অপেক্ষা ভিন্নতর, আলাদা জলবায়ু অঞ্চল, তাই তো? আচ্ছা, তো এতক্ষণে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো যে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে এই উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চল। এবং এই জলবায়ু অঞ্চলের ভিত্তি করেই যেহেতু স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে, তাই জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ আমরা আলোচনা করব। শুরুতে আলোচনা করব আমরা যে এই মহাদেশের কোন কোন কারণের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায়, এবং এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু হওয়ার জন্য কোন কারণগুলো নির্দিষ্টভাবে দায়ী। যে নির্দিষ্ট এই কারণগুলি রয়েছে বলে এখানটাতে জলবায়ুটা এর পরিবর্তে নির্দিষ্ট ওই রকম হয়েছে দেখা গেছে। ঠিক আছে, তাহলে ছবিগুলো দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এটাও একটা তুন্দ্রা জলবায়ু অঞ্চল আমরা বলতে পারি, যেখানে সারা বছর বরফের আস্তরণ, বরফ লক্ষ্য করা যায় এবং খুব স্বল্প সময়ের জন্য গ্রীষ্মকাল হয়, গ্রীষ্মকাল দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এইটা নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন জায়গার জলবায়ু এরকম লক্ষ্য করা যায় যে কোথাও দেখা যাচ্ছে বরফাবৃত, কোথাও এটা বসন্তকাল বলা যেতে পারে এই অংশটুকু, গ্রীষ্মকাল বলা যেতে পারে এই অংশটুকু, যেহেতু বরফের আস্তরণটা নেই স্বাভাবিক সময় আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, তো আজকে আমাদের তোমাদের নবম অধ্যায় উত্তর আমেরিকার পার্ট 3, আমরা তার মধ্যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে, শুরুতে আমি এটা প্রত্যেকদিন তোমাদের দেখাচ্ছি যে শুরুতে আমেরিকা মহাদেশ সম্পর্কে প্রাথমিক ধারণা। এই হচ্ছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ, যার আয়তন কেমন, ত্রিভুজাকৃতি আয়তন। ঠিক আছে, আর এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ, এবং তার সাথে আলাস্কা এই অংশটুকু কিন্তু এই ইউএসএরই অংশ। কানাডা বিশাল বড় একটা দেশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কানাডা রয়েছে, এদিকে মেক্সিকো রয়েছে, ক্যারিবিয়ান সি দ্বীপপুঞ্জ রয়েছে, এখানেও পেরু, ইকুয়েডর, কলম্বিয়া এই দেশগুলো এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, জলবায়ু, জলবায়ু কাকে বলে কে বলতে পারবে? জলবায়ু বলতে গেলে কোনো নির্দিষ্ট স্থানের যদি 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় বা বোঝানো হয়, তাকে সেই নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু বলা হয়। ঠিক আছে, হঠাৎ করে এই যে আকাশে মেঘ থেকে বৃষ্টি বা বৃষ্টি থেকে মেঘ বা রোদ্দুর দেখা যাচ্ছে, খুব সুন্দর মনোরম আবহাওয়া, এটা কিন্তু জলবায়ু নয়, কারণ আবহাওয়া এটা নির্দিষ্ট দিনে যখন তখন আবহাওয়া পরিবর্তন হতে পারে। কিন্তু জলবায়ু আমাদেরকে পর্যালোচনা করতে গেলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা নির্ণয় করে তবেই আমরা বলতে পারবো এই নির্দিষ্ট অঞ্চলটি নির্দিষ্ট জলবায়ু অঞ্চল নামে চিহ্নিত করা যায়। ঠিক আছে, তো এই জলবায়ু উত্তর আমেরিকা মহাদেশটির আকৃতি কেমন
ত্রিভুজের মতো, আমরা প্রথম দিন থেকে একটু একটু করে জানছি যে ত্রিভুজের মতো আকৃতি। এবং মহাদেশটির উত্তর ভাগ, দেখো স্বাভাবিকভাবেই তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মহাদেশটির উত্তর ভাগ কিন্তু বেশি চওড়া, আর দক্ষিণ ভাগ কিন্তু ক্রমশ, মানে যখন দক্ষিণ আমেরিকা মহাদেশের সাথে যে জায়গাটা মিলে যাচ্ছে, এটা কিন্তু ক্রমশ সরু হয়ে যাচ্ছে। মাঝখানটাও বেশ চওড়া, কিন্তু দক্ষিণ দিকে একদম সেটি সরু হয়ে যাচ্ছে, তাই না? এবং এই যে মধ্যভাগের যে অঞ্চলগুলো, যদি আমরা পূর্ব দিকের উচ্চভূমি এবং পশ্চিম দিকের যে কি বলবো ক্যালডেরা যে অঞ্চলটি রয়েছে, ঠিক আছে, পশ্চিমের পার্বত্য ভূমি যে অঞ্চল রয়েছে সেটা যদি বাদ দিয়ে মাঝখানের যে অংশটুকু আমরা দেখি, এইখানটায় কিন্তু চরম আবহাওয়া লক্ষ্য করা যায়। কারণ এটা তো আমরা বায়ু প্রবাহ থেকেই জেনে আসছি যে সমুদ্র থেকে যত ভিতরের দিকে স্থলভাগ বা ভেতরের দিকে যাওয়া যায় জলবায়ু তত চরম প্রকৃতির হয়। আর সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল দেখুন এইখানটায় একদম সংকীর্ণ হয়ে গেছে, এদিকে পশ্চিম দিক থেকেও একটি সামুদ্রিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক থেকেও সামুদ্রিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এইখানকার জলবায়ু স্বাভাবিকভাবে কেমন হবে? সমভাবাপন্ন প্রকৃতির, তাই তো? অর্থাৎ অনেকটা নাতিশীতোষ্ণ সমভাবাপন্ন প্রকৃতির হবে। তো এই জলবায়ু আকৃতি ছাড়াও, শুধুমাত্র যে আকৃতির ওপর যে জলবায়ু কোথাও চরম আর কোথাও মনোরম বা সমভাবাপন্ন সেটা নয়, এর মধ্যে অনেকগুলি কারণ কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই কারণগুলো কি কি? জলবায়ু বৈচিত্র্যের কারণ হিসাবে আমরা প্রধানত 4টি কারণকে উল্লেখ করতে পারি, যে 4টি কারণের জন্য উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু কি হয়? বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এবং এটা কিন্তু শুধুমাত্র যে উত্তর আমেরিকা মহাদেশ হয় এমন নয়, যে কোনো মহাদেশ বা যে কোনো দেশে কিন্তু এই কারণগুলো হয়তো এর সঙ্গে ভেতরের লেখাগুলো বা ভেতরের অংশ কারণগুলো অন্যভাবে দায়ী, কিন্তু মূল কারণ এগুলোই: অক্ষাংশগত অবস্থান বা সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, আর হচ্ছে পর্বতের অবস্থান। চলো আমরা ধীরে ধীরে প্রত্যেকটি কারণ সম্পর্কে বিস্তারিতভাবে একটু জেনে নিই। প্রথমে কি আছে? অক্ষাংশগত অবস্থান। জলবায়ুর বৈচিত্র্যের প্রথম কারণ অক্ষাংশগত অবস্থান। তোমরাই বলো তো যে অক্ষাংশ যদি যত নিরক্ষরেখার কাছাকাছি হবে তত সেখানে তাপমাত্রা বেশি হবে না কম হবে? নিরক্ষরেখার যত কাছে যাব তত তাপমাত্রার পরিমাণ ধীরে ধীরে বাড়বে, এবং নিরক্ষরেখা থেকে যত দূরে, উত্তর থেকে দক্ষিণে, মানে উভয় পার্শ্বে যত আমরা দূরে সরে যেতে থাকবো মেরুর দিকে, তাপমাত্রার পরিমাণ কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এখানে অক্ষাংশগত অবস্থান যখনই আমাদেরকে বলবে, শুরুতেই আমাদেরকে একটু মনে করে নিতে হবে যে এই মহাদেশটির অক্ষাংশগত অবস্থান কোথায়। তাহলে আমরা জেনে এসেছি যে এই মহাদেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থান করছে? উত্তর গোলার্ধে অবস্থান করছে। তাহলে এই আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশই 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। দেখো এইটা যদি 0 ডিগ্রি নিরক্ষরেখা হয়, এবং এই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, আর ট্রপিক অফ ক্যান্সারের মান কত? 23.5 ডিগ্রি উত্তর। তাহলে সেই জন্য বলা হয়েছে 30 থেকে, অর্থাৎ 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু দেশটার বেশিরভাগ অংশ অবস্থান করতে দেখা যায়। তো সেই জন্য এখানকার জলবায়ু কেমন হবে? নাতিশীতোষ্ণ প্রকৃতির, যেটা আমরা বলতে পারি না শীত না উষ্ণ, এই জলবায়ু বলতে পারি। ঠিক আছে? আর দক্ষিণ দিকে, অর্থাৎ এই উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ দিকে মেক্সিকো দেশটির ওপর দিয়ে বা মেক্সিকো সংলগ্ন এইখানটাতে যেহেতু কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে এবং ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ রয়েছে
এখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ রয়েছে, এটাও দেখো নিরক্ষরেখার বেশ কাছে, খুব একটা দূরত্ব নয়। সেই জন্য এই অঞ্চলগুলোতে ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, আবার এই যে আলাস্কা বা একদম গ্রিনল্যান্ডের উপরের এই যে অংশগুলো, ল্যাব্রাডরের উপরের দিকটাতে, এগুলো কিন্তু একদম মেরু অঞ্চলের কাছে অবস্থান করছে। তাই জন্য এই সব জায়গাগুলোতে কিন্তু তুন্দ্রা ও শীতল প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে বুঝতে পারলে তোমরা অক্ষাংশগত অবস্থান কিভাবে মানে জলবায়ুটাকে পরিবর্তন করছে। আমাদের ভারতবর্ষের মাঝখান দিয়েও কিন্তু এই ট্রপিক অফ ক্যান্সার, দেখো বলতে বলতে আমি দেখাচ্ছি, ট্রপিক অফ ক্যান্সার এই যে যাচ্ছে কিন্তু। সেই জন্য ভারতবর্ষে এই ক্রান্তীয় জলবায়ু এবং তার সঙ্গে মৌসুমী জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই মহাদেশটি যেহেতু বেশ খানিকটা বড়, অনেকটাই বড়, সেই জন্য বিভিন্ন অংশে বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। মধ্য অংশে নাতিশীতোষ্ণ, উত্তর অংশে যেটা মেরুর জলবায়ুর কাছাকাছি, মেরুর কাছাকাছি, সেখানটাতে তুন্দ্রা জলবায়ু, দক্ষিণ দিকে আবার ক্রান্তীয় জলবায়ু। সবাই বুঝতে পারলে? খুব ভালো। 2 নম্বর সেটা হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত কি? সমুদ্রের মধ্যে, সমুদ্রে একটা জলের প্রবাহ, যেটা ওপরের দিকে নয়, জলের একটু নিম্নের দিকে, গভীরের দিকে জলের বিশেষ প্রবাহ লক্ষ্য করা যায়, যেটাকে সমুদ্র স্রোত নামে আমরা বলতে পারি। এই সমুদ্র স্রোতের বিভিন্ন নামে সমুদ্র স্রোত আছে, কিন্তু যদি প্রকৃতি আমরা বলি তাহলে একটা হচ্ছে উষ্ণ স্রোত, তার মানে যে স্রোতটা উষ্ণ প্রকৃতির হবে সেটা উষ্ণ স্রোত। আর আরেকটা হচ্ছে শীতল স্রোত, যে স্রোতটা শীতল প্রকৃতির, ঠান্ডা প্রকৃতির হবে সেটা শীতল স্রোত হবে। ঠিক আছে, তো সমুদ্র স্রোতের প্রথমে যেটা বলা হচ্ছে শীতল লাব্রাডর স্রোত। এই হচ্ছে শীতল লাব্রাডর স্রোত, তার মানে এইটা কোথা থেকে আসছে দেখো, একদম মেরু দেশ থেকে আসছে, মেরু ভাগ থেকে আসছে। তাহলে শীতল লাব্রাডর স্রোত যখন আসবে, এর প্রভাবে কি হয়, এই উত্তর আমেরিকা মহাদেশ, তাহলে এইটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব দিক, তাই তো? সেই জন্য এই স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার পূর্ব উপকূল কিন্তু বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। ঠিক আছে, বেশিরভাগ সময় কি থাকে? বরফে ঢাকা থাকে। তাহলে শীতল লাব্রাডর স্রোতের জন্য মহাদেশের উত্তর পূর্ব অংশ বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আর ক্যালিফোর্নিয়া স্রোতের জন্য শীতল স্রোত, এই হচ্ছে ক্যালিফোর্নিয়া স্রোত, এটাও একটি শীতল স্রোত। এই যে এই ক্যালিফোর্নিয়া স্রোতের জন্য মহাদেশটির দক্ষিণ পশ্চিম অংশ, দক্ষিণ দিক এটা, পশ্চিম দিক এটা, এই দক্ষিণ পশ্চিম অংশে ক্যালিফোর্নিয়ার উপকূল ভাগ কিন্তু বেশ ঠান্ডা থাকে। তাহলে দেখো, স্রোতের প্রভাবে যে অঞ্চলটি স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা, কিন্তু যেহেতু স্রোত আসছে, স্রোতের প্রভাবে সেই অঞ্চলের জলবায়ু কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং ঠান্ডা স্রোতের জন্য যে উপকূল অংশে ঠান্ডা স্রোত এসে ধাক্কা দিচ্ছে বা প্রবাহিত হচ্ছে, যদি আমরা উত্তর পূর্ব উপকূল বলি এবং দক্ষিণ পশ্চিম দিক বলি ক্যালিফোর্নিয়ার দিকটাতে, তাহলে কিন্তু বরফাবৃত বা ঠান্ডা ভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত। তো মহাদেশটি দক্ষিণ পূর্বে প্রবাহিত, এই হচ্ছে দক্ষিণ পূর্ব থেকে প্রবাহিত উষ্ণ উপসাগরীয়, সেটা হচ্ছে গালফ স্ট্রিম যেটা বলা হচ্ছে, এইটা উষ্ণ উপসাগরীয় স্রোত। এর প্রভাবে ওই অঞ্চলের উপকূলভাগের জলবায়ু, অর্থাৎ এই অংশে জলবায়ু কিন্তু উষ্ণ প্রকৃতির থাকে। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে সমুদ্র স্রোত কিভাবে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর পরিবর্তনে প্রভাব বিস্তার করে আলোচনা করো, তাহলে কিন্তু তোমাদেরকে এই শীতল ল্যাব্রাডর স্রোত, তার সঙ্গে ক্যালিফোর্নিয়া স্রোত, ঠিক আছে,
এই আর তার সঙ্গে উষ্ণ উপসাগরীয় স্রোতের কথা তোমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা কি কি অংশ মূলত আলোচনা করতে পারলাম? এতক্ষণে আমরা আলোচনা করেছি যে জলবায়ু, জলবায়ু কাকে বলে সেটা আমরা একটু তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি বলেছি জলবায়ু, এবং জলবায়ু কিভাবে হচ্ছে মানে কিভাবে পর্যালোচনা করা হয় সেটা আমরা বলেছি, এবং জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলো কি কি তার মধ্যে আমরা 4টি কারণের মধ্যে 2টি কারণ কি কি বলতো? একটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান আর একটা সমুদ্র স্রোত সম্পর্কে আমরা আলোচনা করলাম। 3 নম্বর যে কারণ তার নাম হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে বায়ু প্রবাহ বলতো শীতকালে আমাদের ভারতবর্ষে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হয়? উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়, যেটাকে আমরা উত্তুরে হাওয়া বলছি। এবং সবার মুখে বা এটাও তোমরা জেনে থাকবে যে এই উত্তুরে হাওয়ার পরিমাণ যত বাড়বে তত কিন্তু আমাদের দেশে শীতের তীব্রতাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তাই তো? বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সেই অনুযায়ী কিন্তু বায়ুর নামকরণ করা হয়। তো এই উত্তর আমেরিকা মহাদেশে বায়ু প্রবাহ কিভাবে কাজ করছে দেখি। বলছে বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক স্থানীয় বায়ু প্রবাহিত হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা রকি পর্বতের পূর্ব দিকে, এটা রকি পর্বতের পূর্ব দিকে চিনুক নামে একটা উষ্ণ স্থানীয় বায়ু, চিনুক, যেটা এই বায়ুটা সম্পর্কে বিস্তারিত আমি তোমাদের জানাবো। ঠিক আছে, এটা একটা উষ্ণ স্থানীয় বায়ু। ঠিক আছে, তো এই বায়ু যখন জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, কারণ এই বায়ুটা কি হয় পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে রকি পার্বত্য অঞ্চলে ধাক্কা খায়, ধাক্কা খেলে এখানটাতে ওর যাবতীয় জলীয় বাষ্প সবটুকু কিন্তু এই অংশে অনুবাদ ঢালে সব বৃষ্টি হয়ে যায়। আর যে বৃষ্টির ছায়া অঞ্চল সেখানে আর জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তখন বৃষ্টিপাতও কমে যাচ্ছে। এবং যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় সেই জন্য এই অংশে বড় বড় গাছপালার বদলে ঘাস ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, দেখা যায়, যেটি প্রেইরি তৃণভূমি অঞ্চল নামে পরিচিত। বোঝা গেল? তাহলে প্রেইরি তৃণভূমি কোথায় দেখা যায়? দেখো এই যে রকি পার্বত্য অঞ্চল, আর এই অংশে হচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, বৃষ্টিপাত হয় না, বড় উদ্ভিদ সেভাবে লক্ষ্য করা যায় না, সেই জন্য তৃণভূমি, এই হচ্ছে তৃণভূমি, যেটা প্রেইরি তৃণভূমি নামে পরিচিত। ঠিক আছে, আমি এখানে তোমাদের চট করে একটু এই চিনুক বায়ু সম্পর্কে তোমাদের একটু বলে দিই। দেখো চিনুক বায়ু এই হচ্ছে রকি পার্বত্য অঞ্চল পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছিল। ঠিক আছে, প্রধানত শীতে ও বসন্তের প্রথমে পশ্চিম দিক থেকে, মহাদেশের পশ্চিম দিক থেকে কিন্তু, ঠিক আছে, যুক্তরাষ্ট্রের রকি পর্বত অতিক্রম করে পূর্ব দিকের অনুবাদ ঢাল বেয়ে, এই যে অনুবাদ ঢাল, নিচে নেমে এসে উষ্ণ ও শুষ্ক হয়, একে চিনুক বলা হয়। ঠিক আছে, যেই চিনুক বায়ু রকি পার্বত্য অঞ্চল অতিক্রম করে এই শুষ্ক এইখানটায় চলে আসলো, তখন কি হচ্ছে এই প্রেইরি তৃণভূমির উষ্ণতা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়ে গেল। তার মানে কি উষ্ণতা বেড়ে গেল। উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য এই অঞ্চলের বরফের স্তর কি হচ্ছে গলে যাচ্ছে, তাই রেড ইন্ডিয়ানরা একে তুষার ভক্ষক বা স্নো ইটার নামে অভিহিত করেছিল, এই নাম দিয়েছিল। ঠিক আছে, এই তৃণভূমিতে পশুপালন ও কৃষিকাজ সম্ভব হয়। এই হচ্ছে তৃণভূমি, যেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়েছে, এখানে পশুপালনটা কিন্তু খুব ভালো হয়, কারণ এই যে তৃণভূমি খুব ভালো মানের এবং ভালো তৃণভূমি গড়ে ওঠে বলে এখানে পশুপালন এবং কৃষিকাজ সম্ভবপর হয়েছে।
এই চিনুক বায়ু দ্বারা জমির আর্দ্রতা কিন্তু খানিকটা নষ্ট করে, একটা শুষ্ক বায়ু, উষ্ণ বায়ু। কারণ প্রথমে বলা হচ্ছে তুষার ভক্ষককারী বায়ু, তুষার ভক্ষক বায়ু। আর্দ্রতা নষ্ট হয়ে যায়, গাছে অসময়ে ফুল ফোটে, জীবজন্তুদের ক্ষতি হয়। তাহলে চিনুক বায়ু কিন্তু খুব একটা পরিবেশের জন্য বা এই মানুষের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু এটা একটি স্থানীয় বায়ু, এটা তো কারোর হাতে নয়, প্রকৃতির অংশ। তো এটা প্রকৃতিতে আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, এরপরে রয়েছে লাস্ট যে কারণ, তার নাম হচ্ছে পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান কিন্তু সেই অঞ্চলে জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারে। ভেবে দেখো, এই যে উত্তরে হাওয়া যেটা আমরা বলছি, উত্তর দিক থেকে যখন বাতাসটা প্রবাহিত হয়, কেন ঠান্ডা বাতাস প্রবাহিত হয় বলো তো? একদম ঠিক, কারণ উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে। এই হিমালয় পার্বত্য অঞ্চল সারাক্ষণ কি থাকে? বরফাবৃত থাকে। এবং সেই অঞ্চলের উপর দিয়ে যখন বায়ু আসে, অর্থাৎ মৌসুমী বায়ু প্রত্যাগমন করে, তখন কিন্তু শুষ্ক বায়ু আসে এবং এই ঠান্ডা যে বাতাস, বায়ু সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে যায়। ফলে ভারতবর্ষ কিন্তু শীতে কাঁপতে থাকে। ঠিক যেমনভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র থেকে কি সংগ্রহ করে বলতো? প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। সংগ্রহ করে কি করে? সংগ্রহ করে পর্বতে বাধাপ্রাপ্ত হচ্ছে। পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত হয়ে যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, তার নাম হচ্ছে চেরাপুঞ্জির মৌসিনরাম, সেটা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এরকমভাবে আমাদের দেশে পর্বতের অবস্থান লক্ষ্য করা যায়। তোমাদের বুঝতে সুবিধা হয় বলে আমি আমাদের দেশের কথাটা উল্লেখ করলাম। এখানেও কি হয়, মহাদেশটির পূর্ব দিকে অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল, এই দেখো পূর্ব দিকে রয়েছে অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল, পশ্চিম দিকে কর্ডিলেরা, যেটা আমরা পশ্চিম দিকে পড়েছি, একদম পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা পড়েছি, তাই তো? হওয়ায় কি হচ্ছে, মধ্যভাগে সমুদ্রের প্রভাব খুব কম। তাহলে দেখো, এই অংশে সামুদ্রিক দিক থেকে যে বাতাস প্রবাহিত হবে, এখানে পর্বত রয়েছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। আবার এখানেও অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল রয়েছে। তাহলে এই অংশে মধ্যভাগে সমুদ্রের যে প্রভাব, সেটা কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। মহাদেশটির উত্তর দিক থেকে দেখো, এই যে পুরো মেরু অঞ্চল থেকে, এই যে দেখো সম্পূর্ণ অন্যরকম একটা কালারটি দেখানো হয়েছে, সম্পূর্ণ বরফাবৃত একটি অঞ্চল। তো এই মেরু অঞ্চল থেকে হিম শীতল মেরু বায়ু প্রবেশ করে বিনা বাধায়। যেহেতু এই অংশে কোনো উচ্চ পর্বত বা উচ্চ মালভূমি এখানটাতে নেই, না থাকার জন্য খুব সহজে এই অংশ থেকে বায়ু কিন্তু প্রবাহিত হয়ে এই আমেরিকা মহাদেশের, উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে এই অংশ জুড়ে সম্পূর্ণভাবে প্রবাহিত হতে পারছে। ঠিক আছে, এই যে অংশগুলো সম্পূর্ণভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে বহুদূর পর্যন্ত প্রবাহিত হচ্ছে বিনা বাধায়। আবার দক্ষিণে মেক্সিকো উপসাগর থেকে, এই যে দক্ষিণে মেক্সিকো উপসাগর রয়েছে, এই মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু বাধাহীনভাবে এই অংশে প্রবেশ করতে পারে। তাহলে পর্বতের অবস্থান পশ্চিম দিকে, পূর্ব দিকে থাকার জন্য ওই দিকে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যেখানে পর্বতহীন অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে, সেখানে উত্তর দিক থেকে যখন শীতল শুষ্ক বায়ু, আবার মেক্সিকো উপসাগর থেকে সংগ্রহ করা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু এই উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে বাধাহীনভাবে প্রবেশ করতে পারে। ঠিক আছে, তো এই গেল আমাদের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি। কারণ এই উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশে জলবায়ুর যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, এই চারটি প্রধান কারণ কি কি? 1 নম্বর, সবাই মিলে বলো। অক্ষাংশগত অবস্থান,
2 নম্বর কি বলেছি বলো? 2 নম্বর আমরা বলেছি সমুদ্র স্রোত। 3 নম্বরে কি বলেছি? বায়ু প্রবাহ। 4 নম্বরে বলেছি পর্বতের অবস্থান। একদম সঠিক। এই কারণগুলো জলবায়ুর বৈচিত্র্যের জন্য ব্যাপকভাবে দায়ী। ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা যতটুকু অংশ আলোচনা করতে পেরেছি, বিশেষ করে জলবায়ুর বৈচিত্র্যের কারণ, তো এখানে অনেক কিছু উদাহরণ দিতে গিয়ে এবং তোমাদেরকে বোঝাতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। ঠিক আছে? তো এই প্রশ্নগুলোকে সামনে রেখেই তোমরা তোমাদের মতো করে সঠিকভাবে উত্তরগুলোকে তৈরি করবে। আমি পরের দিন ক্লাসের শুরুতেই যাচাই করে নেব কে কত ভালো করে নিজেকে প্রস্তুত করতে পেরেছো। ঠিক আছে? তাহলে প্রশ্নগুলোকে সবাই একটু ভালো করে নোট ডাউন করে নাও। আমি এই প্রশ্নগুলো থেকেই তোমাদেরকে সঠিক উত্তরগুলো জেনে নেব তোমাদের কাছে পরের দিন। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবার আমাদের এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।